ডক্টর মোহাম্মদ ইউনূস ভুল করতেছে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস 100% ভুল করতেছে। গতকালকে যে ভিডিওটা ইলিয়াস ভাই দিয়েছে প্রমাণ সহ দিয়েছে না। এই ইসলামকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করে না। খেলা আমরা শুরু করেছি, এই খেলার বলি আসলে কারা হবে? আজকে ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি পুরো ভারতে ছড়িয়ে দেয়, তারা নতুন আঙ্গিকে আসবে, নতুন করে আসবে, হয়তো আমি জানি না, আল্লাহ মাফ করুক, তারা ক্যান্টনমেন্ট বা অন্য সোলজার বা পার্বত্য অঞ্চলে কোন ঘটনা ঘটায় অ্যালার্ট থাকতে হবে। আমরা কিন্তু অনেক বছর যাবত ঐক্য বলে অনেক চিৎকার করেছি, অনেকে অনেক উদ্যোগ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, ঐক্য হয় না। ঐক্য কিন্তু যেখানে একটা পয়েন্টে হয়, ঐক্য কিন্তু যেখানে একটা ঘটনা প্রবাহ হয়। প্রিয় দর্শক শ্রোতা, খুবই গরম একটা খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। ডক্টর ইউনূস সাহেব কি তাহলে উল্টো পথে হাঁটছে? এরকমই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। আর একের পর এক যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা নতুন নতুন ষড়যন্ত্র করছে ভারতের সাথে সংযুক্ত হয়ে, কারণ ভারতের মধ্যে তো এখনও শেখ হাসিনা রয়েছে, তাই না? এখন শেখ হাসিনা যদি মোদি সাহেবের কাছে থাকে, আগেই তো মনে করেন যে বাংলাদেশকে কিভাবে বেছে কিনে সাফ করে দেওয়া যায় সেই চিন্তা ভাবনায় ছিল। তো এখন আসলে কি বলবো, নায়ক নায়িকা একই জায়গায় রয়েছে, তাহলে পরিস্থিতিটা কেমন হতে পারে সেটা হয়তো আমাদের ধারণা সকলেরই আছে। তেমতো পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনূস কি আসলে ব্যর্থ হতে চলেছে? ডক্টর ইউনূস ভুল পথে হাঁটছে না তো? এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে। ভিডিও শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন, সেই আলোচনাগুলো শুনে হয়তো বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং চমৎকার হতে চলেছে। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তো সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চলুন একটা লাইক দিয়ে দেখে আসি সবগুলো ভিডিও। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসলাম তৈরি করা হয়েছে। এই ইসলামকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করে না। আমরা রক্ত দেব, আমরা জীবন দেব, আমরা লড়াই করব, বাংলাদেশের গৌরব রক্ষা করব। শহীদ আলিফ হত্যাকাণ্ডের জন্য ইস্কনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার স্পন্সরদের বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশের আভ্যন্তরীণ প্রকৃতি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয়, বরং কূটনৈতিক শিষ্টাচার বর্ধিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো। বাংলার 30 কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রাজপথে জানাবে। বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশের মানুষ বাধ্য হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, চিন্ময় কৃষ্ণদাস তার তৎপরতার কথা কিভাবে করবেন পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস প্রশ্রয় আশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসলাম তৈরি করা হয়েছে। এই ইসলামকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করে না। আমরা রক্ত দেব, আমরা জীবন দেব, আমরা লড়াই করব, বাংলাদেশের গৌরব রক্ষা করব। চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর আইনজীবী শহীদ সাইফুল ইসলাম হানিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শিশু সহ তার সংযুক্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী তৌহিদি জনতা, আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সঙ্গে মানুষের বিবেকের সঙ্গে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,
এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিত ভাবে একটি সাম্প্রদায়িক দুষ্কর্মের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম, শুধু বর্বর নয় বরং ঘৃণ্য এক হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে, এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ে রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখ উন্মোচন করতে হবে। ইলিয়াস ভাই, পিনাকি দাদা এদের কথায় কান্না দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চরম ভুল করতেছে। গরিবের কথা ভাসি হলেও ফলে কিছুদিন পর আপনারা দেখতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভুল করতেছে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস 100% ভুল করতেছে। গতকালকে যে ভিডিওটা ইলিয়াস ভাই দিয়েছে প্রমাণ সহ দিয়েছে না, তারপর কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নাই। এটাই সব থেকে বড় ভুল, মাথায় রাখতে হবে আপনাকে। আমরা যতই চিল্লাই না কেন, আমরা রাজপথে যতই থাকি না কেন, যেটুকু কাজ করার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকেই করতে হবে। এখন আমরা তো চাইলে একজনকে উঠাই নিয়ে গুম করতে পারি না, জেলে ঢোকাইতে পারি না, ঠিক না? যে ডক্টর মোহাম্মদ ইউনূস জিজ্ঞাসাবাদের জন্য নিলেও একজনকে তুলে নিতে পারে। কোথায় নিতে পারে? ডিবি কার্যালয়ে নিতে পারে, জেলে ঢোকাইতে পারে। কারণ সে যে অভিযোগগুলো সামনে আনছে ইলিয়াস ভাই, এটা তো ভুল কোনো অভিযোগ না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস জানে, সবাই জানে, কিন্তু পদক্ষেপ কেন নিচ্ছেন? শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার জন্য একটা গুণ ছিল, যেটার জন্য সে লাস্ট 15.5 বছর ক্ষমতায় থাকতে পারছিল। ছোট ছোট এই ব্যাপারগুলোকেও খুব মূল্য দিত শেখ হাসিনা। একদম ছোট ছোট কোনো গ্রামাঞ্চল থেকে তার বিরুদ্ধে লেখালেখি করছে, তাকে জেলে ঢোকাইছে, তাকে গুম করছে। যেটা এখান পান্না যে প্ল্যান করছে, এই প্ল্যান যদি শেখ হাসিনার সামনে আসতো, কি করতো একবার বলেন তো? এতক্ষণ যেটা পান্না আবার লাইভে এসে বলবে যে এটা করছে, সেই সুযোগ তাকে দিত না। সে কোথায় থাকতো সে কেউ জানতো না। বুঝতে পারছেন? কোথায় থাকতো কেউ জানতো না। এই যে ছাড় দেওয়ার যে একটা মনোভাব ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ভিতরে চলে আসতেছে, এটা কিন্তু ডুবাবে। আর যারা পরিকল্পনা করতেছে বাংলাদেশকে নিয়ে, তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে। বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা বলতে বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ফেলে দিয়ে আরেকজনকে বসাবে, তারা কিন্তু এখন এই পরিকল্পনায় সীমাবদ্ধ নয়। তারা এখন আছে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। এই পরিকল্পনাতে আছে যে তারা বাংলাদেশকে রাখবে না বাংলাদেশ হিসাবে, এটা ইন্ডিয়ার হাতে তুলে দেবে। ইন্ডিয়ার কোলে উঠাই দেওয়ার দায়িত্ব তারা নিচ্ছে। এই জন্য তো সংখ্যালঘু ইস্যুটা সামনে আনছে। কষ্ট লাগে, আমরা বুঝি, কিন্তু তারা এত বড় গুরুত্বপূর্ণ জায়গাতে বসে আছে, তারা কেন বোঝে না? কষ্ট লাগে। আজকে জেডাই খান পান্না এটা করছে কি করে নাই, সেটা তার জিজ্ঞাসাবাদ হবে ডিবি কার্যালয়ে, ঠিক না? রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি করছেন কি করেন নাই। সাথে সাথে অ্যাকশনে যাওয়া উচিত ছিল, কোনো প্রতিক্রিয়া নাই। এই প্রথম আলো, তারপর হচ্ছে আপনার ডেইলি স্টার, এদেরকে নিয়ে কথা বললো, এখানেও কোনো প্রতিক্রিয়া নাই। এরা মনে করতেছে ডক্টর মোহাম্মদ এরা মনে করছে ইলিয়াস ভাই, পিনাকি দাদা এদের কথা শুনলে ইলিয়াস ভাই, পিনাকি দাদা এদের ঘাড়ে উঠে বসবে না। তারা প্রকৃত দেশপ্রেমিক, দেশের ভালো চায়। তারা আপনাকে ব্যর্থ হতে দিতে চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ব্যর্থ হোক, এই বিপ্লব ব্যর্থ হোক। বিপ্লব তো ব্যর্থ হয়েই গেছে, যাই আছে এইটুকু ব্যর্থ না হোক, এইটা তারা চায়। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের জন্য কী বয়ে আনবে আমি জানি না। তবে তার উচিত এই সব জায়গাতে অ্যাকশনে যাওয়া উচিত, যেখানে একদম স্ক্রিনশট সহ, স্ক্রিন রেকর্ডিং সহ দিয়ে দিচ্ছে যে পরিকল্পনা করতেছে। এইগুলা নিয়ে কোনো অ্যাকশন নাই। যেটা এখানে পান্নাকে তো গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদে নেবে, যে করছে কি করোনা জিজ্ঞাসাবাদে বের হবে। কিন্তু ছাড় দিচ্ছে। এটাতে কি হবে? যারা এসব পরিকল্পনা করতে ওরা মনে করবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্বলতা আছে, কিছু করতে পারবে না, আমাদের মতো আমরা পরিকল্পনা চালাই যাই। তারা সেই পথে হাঁটতেছে। এখানে যে খেলা আমরা শুরু করেছি, এই খেলার বলি আসলে কারা হবে? আজকে ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি পুরো ভারতে ছড়িয়ে দেয়, অথবা ভারতের জনগণের মধ্যে, একটা জিনিস হচ্ছে কি, যে কোনো প্রতিষ্ঠান যখন ব্যবসা করে, এমনকি একটা রেপুটেড প্রতিষ্ঠান হয়, তখন তারা সেই দেশের জনগণের পালস বুঝে মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয় যেটা হয়তো অন্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। এই মুহূর্তে ভারত যে বিরোধিতা বা ভারতের বিরুদ্ধে যে সারা বাংলাদেশের একাংশের মানুষদের অবস্থান, ইভেন গণমাধ্যম থেকে শুরু করে রাজপথে, টেলিভিশন টকশোতে ভারত নিয়ে যখন আমরা কথা বলছি, তখন ভারতের জনগণও কিন্তু, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তারা কিন্তু এগুলো দেখছে। তো দেখার পর আমরা দেখলাম পশ্চিমবঙ্গ পুরো ভারতের মধ্যে সবার আগে অ্যাকশনে নেমেছে এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে। ইভেন ভারত বিরোধিতা ইস্যুতে তারাও একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। তো এই সিদ্ধান্তের মধ্যে দুইটা শ্রেণী সবচেয়ে বেশি বলির পাঠা হবে। আমার না তিনটা শ্রেণী, দুইটা না তিনটা। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যাদের ধরেন একটু ভালো চিকিৎসার দরকার হয়, পয়সাটা খুব বেশি নাই, তাদের সবার গন্তব্য কিন্তু ভারত। এটা আপনি আশেপাশে 10 জনের মধ্যে খুঁজলে দেখবেন যে
10 জন লোক যারা বিদেশে চিকিৎসা নেয়, এর মাঝখানে 7 থেকে 8 জনই ভারত, 2-1 জন তো সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা ইউরোপের কোনো দেশে যায়। তো এই যে চিকিৎসাধীন অবস্থায় আছে একটা শ্রেণীর মানুষ, পাশাপাশি যারা চিকিৎসার জন্য যাচ্ছে, ভারত সরকারের নতুন সিদ্ধান্ত কলকাতা থেকে শুরু হয়ে গেছে যে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার অধিকাংশ হাসপাতাল। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা চেন্নাই সম্ভবত যাই চিকিৎসার জন্য, কলকাতাতেও একটা অংশ যায়। আর এই ডাক দিয়েছে কে? JN রায় হাসপাতাল। তো তাদের ডাকের পরপর কলকাতার আরো কিছু প্রতিষ্ঠান যারা যেখানে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হয়, তারাও কিন্তু আপনার একটা অবস্থানে চলে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস যারা উন্নত বিশ্বে পড়াশোনা করতে চায়, বাংলাদেশে কিন্তু সব দেশের এম্বাসি নাই। তো আমাদের করতে হয় কি, ভারতের ভিসা নিতে হয়, ভারতে গিয়া সেই যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর আপনার ইন্টারভিউ ফেস করতে হয়। তো এখন যখন এই ভিসাটাও বন্ধ করে দিচ্ছে, তখন হচ্ছে কি স্টুডেন্টদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু আপনার এই ভিসাটা মিস করছে। আরেকটা হচ্ছে ব্যবসায়ীরা, বাংলাদেশের ব্যবসার মধ্যে কসমেটিক্স বলেন, কাঁচামাল বলেন, যাই বলি, ম্যাক্সিমাম জিনিস একদম প্রান্তিক পর্যায়ে যেগুলো আপনি গ্রাম থেকে বাজার থেকে কিনেন, কিছু জিনিস ব্ল্যাকের মাধ্যমে ঢুকছে, কিছু জিনিস লিগেলি ঢুকছে। তো এই যে যেগুলো লিগেলি ঢুকছে, যদি এগুলো ধরেন ভিসা না পায়, তখন তো এটা আরেকটা ঝামেলা হবে। এখন কেউ কেউ বলবেন যে ভাই বিক্রি করতে না পারলে তো ভারতেরও বিপদ আছে না। ভারতের বিপদের পরিমাণটা আর আমাদেরটা টোটালি ডিফারেন্ট। তবে আমার মনে হয় যে সরকার এবং ভারত সরকার এবং ইউনুস সরকারের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে, বিশাল। আপনি দেখেন সরকার ক্ষমতায় আসার পর ইউনুস সরকারের সাথে মোদির একটা ফোন আলাপ হয়েছে, এরপরে কিন্তু কোনো রকম বৈঠক হয় নাই, কোনো রকম অ্যাক্টিভিটিস নাই, ওরকম কিন্তু সুসম্পর্ক তৈরি করা যাচ্ছে না। ইভেন ভারতের গণমাধ্যমগুলো সরাসরি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন এই খেলাটা যেটা আমরা শুরু করছি, এটা শেষটা আসলে কিভাবে হবে? এখন যে মানুষটা ভারতের চিকিৎসাধীন আছেন, 2 মাস থেকে আসছেন, আবার তার যাওয়ার সময় হয়েছে, এখন এই যে ভিসা ইস্যুতে একটা ঝামেলা তৈরি করলো ভারত, পাশাপাশি কলকাতার হাসপাতালগুলো এরকম সিদ্ধান্ত নিচ্ছে, চেন্নাই থেকে যদি এরকম সিদ্ধান্ত আসে, এটা আসলে কেমন হবে? তো ভারত বেসিক্যালি কাজটা কেন করছে? কোথাও না কোথাও আমাদেরকে চিপাই ফেলানোর জন্য, যে ঠিক আছে তোমরা যখন এত ভারত বিরোধিতা করো তো ফাইন, আর তোমরা আইসো না ভারত। আমাকে তারা বলছে তো তোমাদের চিকিৎসার কাজ লাগলে তোমরা পাকিস্তানে চলে যাও, করাচি চলে যাও, অন্য দেশে চলে যাও, তোমাদের দরকার নাই আমাদের কলকাতাতে। তো তাদের এমন সিদ্ধান্ত কি তাদের জন্য যৌক্তিক না? কলকাতা বলেন, আপনার ভারতের বিভিন্ন জায়গাতেই বলেন, বাংলাদেশি পর্যটক হচ্ছে নাম্বার 1। বিজনেসের কারণে হোক, ঘুরতে যাওয়ার কারণে হোক, চিকিৎসার কারণে হোক, সেখানে বাংলাদেশ বেসিস একটা বিশাল ব্যবসা সেক্টর কিন্তু তৈরি হয়েছে। তো এখন এই যে ঝামেলাগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীরা তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন ভারত সরকারের উচিত আমাদের সরকারের মাধ্যমে কমিউনিকেশন করে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সম্মান করা। বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এই নগ্ন হস্তক্ষেপ এটা কখনোই কাম্য না। কারণ ভারতের তো আর এই দেশের হিন্দুদের ঠিকাদারি দিয়ে রাখা হয় নাই, অথবা ভারত হিন্দু রাষ্ট্র বেসিস কোনো রাষ্ট্র না, তারা কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাদের সংবিধান অনুযায়ী। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আমাদের অনেক আলেম সম্প্রদায়, অনেক মুসলিমদের মধ্যে যারা প্রথিতযশা ব্যক্তিত্ব আছেন, তাদেরকে কিন্তু সরকার গ্রেপ্তার করছে, কারো ফাঁসি হয়েছে। তো দেশে এরকম রায়ট সৃষ্টি হয়েছে, সৌদিকে এসে হস্তক্ষেপ করছে না পাকিস্তান হস্তক্ষেপ করছে? ভারতের এই ধরনের অতিরিক্ত কার্যকলাপের কারণে বাংলাদেশের মানুষ বিরক্ত, যারা মনে করে এরা তালেবর আর আমরা হচ্ছে এদের কি বলা হয় যে ধরেন ভাড়াটিয়া। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছুতেই এদের এই ভূমিকাগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করে না। তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে 3 দিক থেকে আমাদেরকে ভারত ঘিরে আছে, সো ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা জরুরি। বাট ভারত সরকারেরও বুঝতে হবে এই দেশের জনগণ কি চায়। এই দেশের জনগণ একটা জিনিসই চায়, তোমার সাথে আমার প্রতিবেশীর সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, বন্টন হবে সমতার ভিত্তিতে, ব্যবসা বাণিজ্য হবে সমতার ভিত্তিতে, তুমি তোমার দেশ নিয়ে থাকো, আমি আমার দেশ নিয়ে আছি। তো আমাদের দেশেও যারা বিভিন্ন সময় এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা করছি বা বিভিন্ন কারণে, আমরাও কারণেই করছি, অকারণে করছি না, তারপরেও এখন যে সিচুয়েশন, উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে, 3টা শ্রেণী খুবই বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন। তারা নতুন আঙ্গিকে আসবে, নতুন করে আসবে, হয়তো আমি জানি না, আল্লাহ মাফ করুক, তারা ক্যান্টনমেন্ট বা অন্য সোলজার বা পার্বত্য অঞ্চলে কোন ঘটনা ঘটায়, অ্যালার্ট থাকতে হবে। আমরা কিন্তু অনেক বছর যাবত ঐক্য ঐক্য বলে অনেক চিৎকার করেছি, অনেকে অনেক উদ্যোগ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, ঐক্য হয় না। ঐক্য কিন্তু যেকোনো একটা পয়েন্টে হয়, ঐক্য কিন্তু যেকোনো একটা ঘটনা প্রবাহে হয়। বাংলাদেশে যেটি হয়েছে, একটা ছেলেকে নিয়ে যে একটা বিবৃতি দিয়ে ভারত একদমই খোলাসা হয়ে গেল, একদমই এটা আমরা বলি না উলঙ্গ হয়ে গেল। তো সুতরাং এই ক্ষেত্রে তো আমাদের এখন অ্যালার্ট হতে হবে। আমাদের এই যে ঐক্যের কথা বলা হলো, দিস ইজ দ্য রাইট টাইম টু বি ইউনাইটেড ফর প্রোটেক্টিং আওয়ার সেলফ, প্রোটেক্টিং হিন্দুজ এজ ওয়েল, প্রোটেক্টিং মুসলিম এজ ওয়েল হিউম্যানিটি। এখন এই কারণে বলছি আশীর্বাদ, এটা ইট কুড বি আশীর্বাদ, আশীর্বাদ হতে পারে। নিশ্চয়ই আমাদের সিনিয়র 2জন আলোচক ওনারা এটা বলবেন। আর পাশাপাশি আমি বলতে চাই যে একটা বললো যে পিস টিভি বন্ধ করে দিয়েছে হলি আর্টজনের ফলোয়ার্সের কারণে, ওইটা আমরা নিন্দা করেছি, এটা সাপোর্ট করিনি। সুতরাং এই ঘটনার কারণে ইসকন নিষিদ্ধ করবে, এটা আমি ওভাবে সাপোর্ট করি না। আমি বিষয়টা হচ্ছে কোনো কিছুই কিন্তু এই তদন্ত না করে, অপরপক্ষকে না শুনে, অ্যাম্পল সময় না দিয়ে, তাদেরকে না বুঝে না জেনে হুট করে আপনি বললেন যে এই সংগঠনটা নিষিদ্ধ, এটা আমি সাপোর্ট করি না একজন আইনজীবী হিসাবে। আমার আইনজীবীর ভাষায় ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, অন্যকে না শুনে আপনি কোথাও কখনো তার শাস্তি নিশ্চিত করতে পারবেন না, তাকে সাজা দিতে পারবেন না। আর ইসকন থেকে আলাদা হয়ে গেছে এই চিন্ময়, চিন্ময় নম্বর উইথ ইসকন। ইসকন বলে দিয়েছে অনেক আগ থেকে তাকে বহিষ্কার করেছে, আজকে বহিষ্কার করে না, এই ঘটনার জন্য বহিষ্কার করে না কিন্তু, আমি যেটা ভিডিও ইনফরমেশন দেখলাম। তো সুতরাং তা এসে সেপারেট ইন্ডিভিজুয়ালি অপরাধী। আর আমি সাধারণত এটা অপছন্দ করি, একজন লোক অপরাধ করেছে তার সাথে তার এই দলকে জড়ানো, এটা আমি পছন্দ করি না। ইন্ডিভিজুয়াল অপরাধী, তার বিচার হবে, তার ট্রায়াল হবে, সাক্ষী হবে, জেরা হবে, তার কিন্তু এখন বিচার হত্যা মামলা হবে। সে কিন্তু যেই অপরাধী তাকে অ্যারেস্ট করেছে, এই অপরাধে কিন্তু তার তত বেশি শাস্তি হওয়ার সম্ভাবনা ছিল না, বেল পেয়ে যেতে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে। কিন্তু আজকে যে হত্যাটা হলো, আলিফকে যে হত্যাটা করলো, আলিফের হত্যাটা এবং হত্যার পরবর্তী ঘটনাগুলো সরকার যেভাবে নিয়ন্ত্রণ করেছে, জেনারেল সাহেব বলেছেন যে ঠিকই, ডক্টর ইউনূস ধন্যবাদ পাওয়ার মতো, এবং আমিও বিস্মিত হয়ে গেলাম। ইভেন ইন্ডিয়া বিস্মিত হয়েছে যে এতবার একজন লয়ারকে মারার পরও তারা কিভাবে এটাকে করলো। তারাও ভাববে, তারা নতুন আঙ্গিকে আসবে, নতুন করে আসবে, হয়তো আমি জানি না, আল্লাহ মাফ করুক, তারা ক্যান্টনমেন্ট বা অন্য সোলজার বা পার্বত্য অঞ্চলে কোন ঘটনা ঘটায়, অ্যালার্ট থাকতে হবে। এবং যেটা সরকার যেভাবে ডিল করেছে, উত্তম ভাবে ডিল করেছে,
ইন্ডিভিজুয়ালি চিন্ময়ের বিচার হবে, সেভাবেই এগোবে। এবং আমি মনে করি কোনো কিছুই একদম তদন্তবিহীনভাবে যাতে না করা হয়, একদম ফুল তদন্ত। ওই যে আমি আবার বলি, ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইট যেগুলো যেগুলো আছে, কারণ সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের বাংলাদেশের দিকে। তো এটি যে ছোট কান্ট্রি, কিন্তু অনেক পপুলেশন আর অনেক ঘটনা প্রবাহ। তো 2000 লোকের প্রাণের বিনিময়ে একটা ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়েছে, এটা সারা পৃথিবী জানে, সারা পৃথিবী এটার মডেল হয়েছে। কলকাতা আগুন লেগেছে, কিন্তু আবার আগুন লাগবে। শুভেন্দু কিন্তু ওই আগুনের ভিতরেই আছে, সে এই পাগলামি করতেছে, আবার আগুন লাগবে, জেগেছে জেগেছে, কিন্তু তাদের বিরুদ্ধে শুরু হয়ে যাবে কিন্তু। তো সুতরাং আমি মনে করি এখনই সময় আমরা ইউনাইটেড হওয়ার, আমরা সমন্বিত উপায়ে, সম্মিলিত উপায়ে সবাইকে এক করে আমরা কাজ করতে হবে। আমরা যদি কেউ ভেবে যায় যে কালকে আমি ক্ষমতায় চলে গিয়েছি, এই ভাবাটাই তো অপরাধ। আমরা ক্ষমতা শব্দটা বাদ দিয়ে যদি ওই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো আপনারা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নেন। আর আপনারা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিলে আপনাদের গত জীবনের যেই ভুল ত্রুটিগুলো হয়েছে আপনারা বলতেছেন, আপনারা সেগুলোর জন্য জাতির কাছে বলেন যে আমরা ফরগেট অ্যাবাউট অল দোজ থিংস, আমরা নতুন বন্দোবস্ত যাচ্ছি। এবং আপনাদের গঠনতন্ত্রে আমি অপ্রাসঙ্গিক হলে বলি, আপনাদের গঠনতন্ত্র একটু পরিষ্কার করেন, যেহেতু সংবিধান আপনারা চাচ্ছেন ভালোভাবে, ভালো বন্দোবস্তে 31 দফা 62 দফা এগুলো আপনাদের গঠনতন্ত্রের সব রাজনৈতিক দল ইনকর্পোরেট করেন, করে মানুষের সামনে আসেন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ঝামেলাটা আমরা মোকাবেলা করি। এই ভারতের আগ্রাসন যেটা আছে সেটা সমূলে আমরা উৎপাদন করি। মোদী এই দেশে আসার পরে তার আশার বিরোধিতা করার কারণে 22 জন লোককে হত্যা করেছে এই ফ্যাসিস্ট সরকার। আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ে। তো সুতরাং তারা তো উন্মাদ হবেই। এই একটা ছেলে চিন্ময় অর্ডিনারি, এবং সে সন্ত্রাসী, তার কারণে একটা তাজা প্রাণ অ্যাডভোকেট লয়ার তার প্রিমাইজে তার প্রাণ গেল, তাকে নিয়ে উন্মাদনা দেখানো মানেই তো এটা ভয়াবহ একটা সিগন্যাল। কিন্তু বাংলাদেশের মানুষ খুব অ্যাওয়ার, বাংলাদেশের মানুষ ওই মাওলানা ভাসানীর মতো যে তুমি ভারত যার আছে প্রতিবেশী তার লাইফ টাফ হবে, এটা তো মাওলানা ভাসানী অনেকবারই বলে গেছে যে সেটি হচ্ছে। এখন আপনি আপনি যে প্রশ্ন করলেন যে এত কেন, এত কেনর উত্তর একটাই, যে বেনিফিট। এবং তাদের একটা সরকার এখানে বসিয়ে যাচ্ছে, তাই এখানে 20-30 লাখ লোক এখানে বিনা ভিসায়, বিনা পাসপোর্ট, বিনা ওয়ার্ক পারমিটে কাজ করে আমাদের সব রেমিটেন্স নিয়ে গেছে। আমাদের গার্মেন্টস এর যে বিভিন্ন সময় অশান্তি সৃষ্টি করে তারা সমস্ত অর্ডার গুলো তাদের ওখানে নিয়ে গেছে। তারপরে আমাদের যত যত রকম এই বিদ্যুৎ না দিয়ে টাকা নিয়ে গেছে, যত যত প্রজেক্ট আছে, মানে যাচ্ছে তাই। তারপরে তারা একটা গ্রুপকে তারা ক্ষমতায়ন করার জন্য তারা যা যা খুশি তা তা করেছে, এবং সেটা আমাদের ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার অ্যাডমিট করেছে যে আমি নেওয়ার দরকার নেই, আমি যা দিয়েছি তারা জীবনেও বলবে না। এখন এইটা যখন কাট অফ হয়ে যায়, কাটেল হয়ে যায়, তখন তো মাথা খারাপের একটা বিষয় থাকবেই, একটা বিষয় থাকবেই। আর আমি সবচেয়ে বিস্ময়কর একটা জিনিস, যে অভিযোগে জনাব চিন্ময় কুমার দাসকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে বিচার সম্মুখীন করা হয়েছে, এটি কি মানে এই অপরাধের শাস্তি কি এত বড় হওয়ার কোনো কারণ রয়েছে? কারণ আমি গতকালকেও দেখেছি ভারতীয় মিডিয়াতে এই ধরনের কথা হচ্ছে। শাস্তি তো তার এগুলো মানে অনেক বড় অপরাধ, এবং এই অপরাধের শাস্তি এমন একজন নেতাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে তাকে বিচার সম্মুখীন করা, এবং এত এত এই যে আমরা দেখতে পাচ্ছি সমস্যাগুলি, এত বড় অপরাধ কি ঠিক করেছে কিনা, যেটা আপনি বললেন যে আচ্ছা, আমি আমি আপনাদের ব্যাকে নিয়ে যাই। আপনাদের যদি মেমোরি রিফ্রেশ করেন, পুরান ঢাকায় পাকিস্তান দিবসে একজন বিহারি, উনি কিন্তু পতাকা উত্তোলন করেছে তার ছাদে, তাকে কিন্তু রাষ্ট্রদ্রোহীর মামলায় অ্যারেস্ট করা হয়েছে। আমি ইফ আই এম নট রং, আমি 6 মাসের অধিক, আমার মনে হয় 1.5 বছর, বাট আমি যেহেতু মনে নাই, আমি 6 মাসের অধিক বলি, উনি কারাগারে ছিলেন। এখন এটি এটি আমাদের এই যে আইনে, পেনাল কোড বলেন, আইনে বলেন, এটি তো একদম পরিষ্কার ভাবে বলা আছে। আর এখনো তো শাস্তি হয়নি, এটা প্রসিজারের ভিতর গেছে, তার পক্ষে লয়ারও ছিল সে। অর্থাৎ লিগেল যত যত প্রোটেকশন, রুল অফ লয়ে যত যত প্রোটেকশন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে যত যত প্রোটেকশন ছিল, সব প্রোটেকশন কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং আপনি আপনি বিস্মিত, আপনি দেখেন অন্যান্য কয়েদি থেকেও তাকে আলাদাভাবে রাখা হয়েছে, তার পছন্দের সমস্ত ফুড সে ওখানে পাচ্ছে। এখন আমি তো মনে করি যে এটাও কিন্তু অন্যায়। আপনি একটা ইসকন, যদি ইসকন ভেবে যদি তাকে জামাই আদর করেন, অন্যদের চেয়ে আলাদা করেন, এটিও কিন্তু ভায়োলেশন অফ রুল অফ ল। অর্থাৎ আপনি আপনি সবাইকে সমভাবে দেখলেন না, আর তাকে যদি আলাদাভাবে এই কারণে শুধু ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটিও কিন্তু অন্যায় রাষ্ট্রের জন্য। আমি মনে করি যার যতটুকু অপরাধ তার ততটুকু বিচার হবে, এবং সেটির জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমিও তো পার্টিসিপেট করেছি। তাকে চিন্ময় কুমার দাসকে অন্যদের থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সবগুলো বিশ্লেষকের আলোচনা আপনারা শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সর্বশেষ একটা কথা বলে যেতে চাই, সেটি হলো আপনারা সকলে জানেন ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় এসেছে বা সরকারের চেয়ারে বসেছে, একের পর এক কিন্তু ধর্মঘট, মিছিল, মিটিং এই নিয়ে কিন্তু রাজপথে সমাবেশ করতেছে। কিছু সময় আনসার বাহিনী নামলো, তারপরে হিন্দুরা নামলো, তারপরে ইস্কন নামলো, তারপরে রিক্সাওয়ালারা নামলো। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখে তো মাঠে নামতেছে, আর প্রত্যেকটি অজুহাতের পিছনে কিন্তু হাত রয়েছে আওয়ামী লীগের, ছাত্রলীগের। কারণ আপনারা সকলে জানেন বাংলাদেশ থেকে বর্তমানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তো আওয়ামী লীগ এত বড় একটা দল ছিল যারা 16 বছর 17 বছর ক্ষমতায় ছিল। এখন এই দলের একটা বড় সংগঠন, সেটা হলো ছাত্রলীগ, সেটা যদি নিষিদ্ধ করা হয় তাহলে কি আপনি কি মনে করছেন তারা ঘরের মধ্যে বসে থেকে দুধ কলা খাবে? তারা কি ফিডার চুষবে? কোনো দিনও না। তারা সবসময় ষড়যন্ত্র করবে কীভাবে গোটা বিশ্বের কাছে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণিত করা যায়, এটাই কিন্তু তারা করার চেষ্টা করতেছে। তো এখন কথা হলো, ডক্টর ইউনূস যদি নিজে একটু স্ট্রং না হয়, নিজেদের শক্তিশালী না হয়, নিজের ক্ষমতাটা যদি একটু না দেখায় হাসিনাকে, তাহলে মনে হয় ব্যর্থ হতেও পারে। এটা কিন্তু সাধারণ জনতার একটা আভাস। রাজনৈতিক দলগুলোও কিন্তু একই কথা বলছে যে ডক্টর ইউনূস জলদি ক্ষমতা ছেড়ে দিয়ে অতি দ্রুত আপনি নির্বাচন দিয়ে দিন, তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি উইকেট পড়ে যাবেন বা ব্যর্থ হবেন।
তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন অবশ্যই। তো ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।